সেই ছবিতে প্রথমে একটি মাল্যদান করছেন আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক অভিজিৎ বাবু, তাকে সাহায্য করছে আমাদের ছাত্রী। এই মাল্যদানটির পরে আমি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন সবাইকে তাদেরকে অনুরোধ করবো একে একে আসতে এবং বঙ্কিমচন্দ্রের যে ছবিটি রয়েছে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করতে। এবং মাস্টারমশাই দিদিমণিরা আপনারা এই চারজন ছাত্রছাত্রীকেও বেছে নিন, তারাও এসে পুষ্পার্ঘ্য নিবেদন করুন। বিনোদন মাধ্যম কেন নিয়ে এলাম রেডিওর কথা, সেই রেডিও তখনকার দিনে সারা দিনের মধ্যে 2 বা 3টে পর্যায়ে অনুষ্ঠান প্রচার করত। এক একটা পর্যায়কে বলা হতো অধিবেশন। তো সেই অধিবেশনে দিনের শুরুতে যেটা হতো ভোরের দিকে কোন স্টেশন বা রেডিওর সেন্টার বলতাম আমরা, আসলে রেডিও স্টেশন হলো। রেডিও স্টেশন কোনোটা হয়তো ভোর 5টায় শুরু হতো, কোনোটা হয়তো 6টায় শুরু হতো বা বিভিন্ন সময়ে। যেমন যেদিন মহিষাসুর মর্দিনী বা মহালয়া প্রচারিত হতো সেদিন হয়তো ভোরবেলা 4টের দিকে রেডিও শুরু হতো। দিনের সেই যে প্রথম শুরু, সেখানে রেডিওটা শুরু হতো একটা অদ্ভুত ভাবে। প্রথমে টানা একটা কি করে বাঁশি বাজতে থাকতো। আমাদের মতন যারা আছেন মাস্টারমশাই দিদিমণিরা নিশ্চয়ই যারা শুনেছেন মনে করতে পারছেন, বেশ খানিকটা সময় ধরে ওই আওয়াজটার পরে একটা সিগনেচার টিউন বাজতো, যেটা কোনো একটা যন্ত্র সঙ্গীত থেকে বাজানো হতো। এবং এই দুটি শেষ হলে যেটি বাজতো সেটি হচ্ছে বন্দে মাতরম। রেডিওটা শুরু হতো এই বন্দে মাতরম গানটি দিয়ে। তারপর ঘোষক বা ঘোষিকা আসতেন, দিনের শুরু করতেন রেডিও স্টেশনে বা রেডিও সেন্টারে। আসলে বন্দে মাতরম কিন্তু এমন ভাবে বা এতটাই যুক্ত ছিল আমাদের জীবনে এই কয়েক বছর আগে পর্যন্ত, অন্তত রেডিওর কল্যাণে। রেডিওর সেই চল আজকে আর নেই বলে হয়তো বন্দে মাতরমও খানিকটা যখন পেছনের সাথে চলে গেছে। তবে আমি অন্যভাবে বলতে পারি, আসার কথা বলে ভাববো কিনা জানি না, কিছু রাজনৈতিক দলের স্লোগান কিন্তু এই বন্দে মাতরম, অন্তত তাদের মিটিং মিছিলে বন্দে মাতরমটা উচ্চারিত হয়। সেখান থেকে আমরা পাই বা পেতে পারি। আর নিজেরাও তোমরা মনে করে দেখো, 15ই আগস্ট, 23 জানুয়ারি, 26 জানুয়ারি এই দিনগুলোতে জনগণমন অধিনায়ককেই আমরা বেশি গুরুত্ব দিই বা সেটাই বাজে। সেই অর্থে বন্দে মাতরম হয়তো এতটা গুরুত্ব পায় না। আসলে তার গুরুত্ব অপরিসীম। বলছিলামও, সংবিধান কিন্তু দুটোকেই আমাদের সমান মর্যাদা দিয়েছে। তো আমি দ্রুত কয়েকটা তথ্য তোমাদেরকে দিয়ে নিতে চাইবো, দিয়ে শেষ করবো। 7ই নভেম্বর আজকের দিনে 1875 সালে বঙ্কিমচন্দ্রের প্রকাশিত একটি পত্রিকা, তোমরা যারা ইতিহাস পড়ছো, বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকাটার নাম জানো? বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকাতেই তার বিভিন্ন উপন্যাস বিভিন্ন সময় ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। পরে সেগুলো একত্রিত হয়ে উপন্যাস হিসেবে প্রকাশিত হয়েছে। তো 1875 সালের 7ই নভেম্বর আজকের দিনেই বঙ্গদর্শন পত্রিকায় প্রথম আলোর মুখ দেখে বন্দে মাতরম। তো সেই অর্থে হয়তো ভাবা যেতেও পারে হয়তো একদিন দুদিন আগে বা আরো কিছুদিন আগে তিনি গানটা লিখেছিলেন। তবুও ঐতিহাসিক ভাবে আমরা আজকের দিনটাকে ধরিয়ে রচনাকাল বা শুরুর দিন, কারণ এই দিনই বন্দে মাতরম গানটি তখন গান হিসেবেই এটা ছিল। সেই গানটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথমবারের জন্য প্রকাশিত হয়। অনেক বছর পরে, মানে 7 বছর পরে 1882 সালে আনন্দমঠ উপন্যাসে, বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ, সেই উপন্যাসে এই গানটি অন্তর্ভুক্ত হয়। আমি এই প্রসঙ্গে একটু আনন্দমঠের কথা বলে নিই। আনন্দমঠ আমরা যারা পড়েছি কিছুটা হলেও, যদি পুরোটা নাও হয়, আনন্দমঠ আসলে একটি বলতেই পারি দেশাত্মবোধক একটি উপন্যাস, দেশপ্রেমের উপর ভিত্তি করে একটি উপন্যাস। যদিও সেটা আবর্তিত হয়েছে আসলে একদল সন্ন্যাসীকে নিয়ে।
সেই সন্ন্যাসীদের ওখানে বলা হয়েছে সন্তান সন্তান দল তারা। তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দেশভূমির জন্য বা দেশ মাতৃকার জন্য, এবং তারা ভারত মাতার যে চিত্র কল্পনা করেছিলেন সেটিকে 3 ভাগে বিভক্ত করেছিলেন, একটা অতীতের, একটা বর্তমানের, আর একটা ভবিষ্যতের, মানে তাদের সময়কার সাপেক্ষে। অতীতটা ছিল ঐতিহ্যের, তারা সেভাবেই চিত্রিত করেছেন। বর্তমানটা ছিল ধূলি ধূসরিত এবং ধুলুণ্ঠিত, বা তখন যেমন ভারতের অবস্থা, ইংরেজের প্রধানত স্বাধীনতা নেই, ইংরেজদের অত্যাচারে প্রতিদিন অত্যাচারিত হতে হচ্ছে, এরকম একটা ছবি। আর ভবিষ্যতের যে ছবিটা তারা ভেবেছিলেন বা এঁকেছিলেন সেটা ছিল আবার সেই অতীত ঐতিহ্যকে ফিরে পাওয়ার বা পুনঃপ্রবেশ। এভাবেই ছিল তাদের ভাবনাটা। তো সেই সন্তান দল তাদের মুখেই এই গানটা ওখানে অর্থাৎ আনন্দমঠ উপন্যাসে স্থান পেয়েছে। তারাই যেন গানটা দেশ মাতৃকার উদ্দেশ্যে গাইছেন। তবুও 1882 সালে যখন আনন্দমঠে এটা মানে ঢুকলো বা অন্তর্ভুক্ত হলো, তারপর একদিন তৎকালীন বিখ্যাত ব্যক্তিত্ব যদুনাথ ভট্টাচার্য বা যদু ভট্ট, তিনি বঙ্কিমচন্দ্রের বাড়ির বৈঠকখানায় বসে গানটির একটি সুর দেন এবং গেয়ে শোনান। তার করা যে সুর, সেই সুরটা ছিল আমি একটু দেখেই বলছি, মল্লার রাগ আর কাওয়ালি তালে। এটা অতটা পছন্দ হয়নি যারা শুনছিলেন তাদের। বছর 3 পরে 1885 সালে বঙ্কিমচন্দ্রের এই গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর স্বরলিপি তৈরি করেন বা সুর দেন তাঁরই বালক নামের পত্রিকায়, এবং তিনি যে রাগে এটি গাওয়ার ব্যবস্থা করেন সেটি হচ্ছে দেশ দেশ রাগে। গানটিকে তিনি স্বরলিপি তৈরি করেন এবং গেয়ে শোনান। বঙ্কিমচন্দ্র এবং অন্যান্যদের খুবই পছন্দ হয় এটা, এবং ভবিষ্যতে সেইটাই সুর হিসেবে থেকে গেছে বা আজও চলছে। এরপর বঙ্কিমচন্দ্র মারা যান 1894 সালে। 1896 সালে কংগ্রেস তাদের অধিবেশন প্রথমবারের জন্য কলকাতায় করে, অন্যান্য জায়গায় আগে হয়েছে। তো সেই কলকাতায় অধিবেশনের সময়ে রবীন্দ্রনাথ নিজের গলায় গানটা গেয়েছিলেন। কংগ্রেসের অধিবেশনে সেই প্রথমবার বন্দে মাতরম গানটা বা বন্দে মাতরম শব্দটা উচ্চারিত হয়, এবং তারপর থেকে আজ অবধিও বন্দে মাতরম কংগ্রেস দলের বা রাজনৈতিক দল কংগ্রেসের স্লোগান তারা ব্যবহার করছে। আসলে এই বন্দে মাতরম এই শব্দ বন্ধটা তৎকালীন বিপ্লবীদের শরীরে যেন আগুন ছুটিয়ে দিত বা তাদেরকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করত। এটা মনে করেন ইতিহাসবিদরা। রবীন্দ্রনাথ ঠাকুরেরই ভাগ্নী সরলা দেবী, তিনি 1905 সালের 7ই আগস্ট প্রথমবারের জন্য এটাকে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করেন, এবং তারপর থেকে এটা চলে আসছে। গানটা শুধুমাত্র বাংলাতে নয়, বিভিন্ন ভাষায় অনুদিত বা অনুবাদ করা হয়েছে, তামিল, পাঞ্জাবি, অসমিয়া ইত্যাদি নানান রকমের। এবং তৎকালীন সময়ে ভারতের প্রায় সমস্ত জায়গার বিপ্লবীরা এই গানটাকেই বিপ্লবের মন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার জন্য ব্যবহার করতেন, সরাসরি গাইতেন। আমি আরেকটু বলে নিই, তারপর যাবো আমরা উদ্বোধনীতে। সেটা হচ্ছে, মনে করা হয় বঙ্কিমচন্দ্র অথর্ববেদ থেকে এই গানটার অনুপ্রেরণা পেয়েছিলেন। আমরা জানি আমাদের 4টে বেদ আছে হিন্দু ধর্মে, তার মধ্যে অথর্ব যে বেদটা, সেই অথর্ব বেদে ধরিত্রীকে বা পৃথিবীকে মা হিসেবেই ভাবা হয়েছে। সেই মায়ের বন্দনা করার জন্যই সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে বঙ্কিমচন্দ্র এই গানটি লিখেছিলেন। বন্দে মাতরম এই শব্দটা ঋষি অরবিন্দ ব্যবহার করেন বেশ কিছু বছর পরে 1907 সালে। তার প্রকাশিত বন্দে মাতরম নামেই একটি ইংরেজি পত্রিকা শুরু হয়। তিনি ওই নামেই তার পত্রিকাটাকে ব্যবহার করতে শুরু করেন বা চালু রাখেন।
আর একটাই কথা বলবো, সেই 1907 সালেই ভারতের বাইরে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। উত্তোলন হয়েছিল জার্মানির বার্লিন শহরের স্টুটগার্টে। সেখানে মাদাম ভিকাজি তামা তিনি যে পতাকাটা উত্তোলন করেছিলেন ত্রিবর্ণ রঞ্জিত, তার মাঝখানে চরকা বা অশোক চক্র ছিল না, ছিল এই বন্দে মাতরম কথাটা লেখা। পরের পর্যায়ে আসছি। এই অংশ থেকেই মূলত তোমরা বন্দে মাতরম এই গানটির সম্পর্কে বিভিন্ন রকমের ঐতিহাসিক তথ্য বা ঘটনা শুনবে এবং জানতে পারবে। এই পর্বে শুরু করছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ বাবু। নভেম্বর 2025 এই 2025 সালের আজকের দিনে যে আমরা বন্দে মাতরম ধ্বনি দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি, তাতে উপস্থিত সবাইকে আমার যথাস্থানে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বিশেষ করে এই বন্দে মাতরম যিনি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত ছিল। 1976 সালে 1975 কি 76 এরকম সালে তিনি লিখেছিলেন, অর্থাৎ 150 বছর পূর্তি আমাদের সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। এই বন্দে মাতরম প্যাট্রিয়টিক সং, যেটা দেশাত্মবোধক সঙ্গীত হিসাবে, এছাড়া স্লোগান বন্দে মাতরম, মাকে বন্দনা করি, এই যে
তিনি লিখে গিয়েছিলেন, তার সঙ্গে আমরা আজকে এই উদযাপন করছি এবং ওনাকে স্মরণ করছি। এটা যুগ যুগ ধরে চলবে, আমরা সেটা স্মরণ করব। আর আমি কিছু বলছি না, এই বলে আমি আজকের এই ক্ষুদ্র বক্তব্যে দিতে চাই। শোভনবাবু। মঞ্চে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ও সহকারী প্রধান শিক্ষক ও আমার সহকর্মী, সামনে ছাত্রছাত্রী, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট যে শব্দটি নিয়ে মূলত যার 150 বছর পূর্তি আজ থেকেই আমরা হিসাবেই বলতে পারি সেই সম্পর্কে বলছি। এর আগে প্রধান শিক্ষক মহাশয় তথ্যগুলো দিয়েই গেছেন, তো যাই হোক সেইগুলোকে আরেকবার হয়তো রিপিট হবে। এই বন্দে মাতরম যে গানটি, এটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুর্শিদাবাদের লালগোলা থেকে তিনি প্রথম এটা রচনা করেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বঙ্গদর্শন পত্রিকা, যেটা 1872 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিভিন্ন উপন্যাসগুলো প্রকাশ করেন। সেখানে 1875 খ্রিস্টাব্দে এই বন্দে মাতরম গানটি প্রকাশিত হয় এবং পরবর্তীকালে 1882 খ্রিস্টাব্দে যখন আনন্দমঠ প্রকাশিত হলো, সেখানে তাকে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় এবং এর সুর প্রথম দিয়েছিল যদু ভদ্র এবং এর প্রথম গান যিনি গেয়েছিলেন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় কংগ্রেসে 1896 খ্রিস্টাব্দে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে তিনি প্রথম গানটি গেয়েছিলেন। এই গানটি যে যদু ভট্ট একা সুর দিয়েছিল এমন নয়, প্রায় 100 রকমের সুর দেওয়া হয়েছিল এখানে। সব থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের যে সুর দিয়েছিলেন, সেটা দিয়ে এই গানটি বিশ্বের যে দুটো সঙ্গীত, তাদের মধ্যে একটি হচ্ছে বন্দে মাতরম। যাই হোক, এই বন্দে মাতরম শব্দের অর্থ কি? এই বন্দে মাতরম শব্দের অর্থ হচ্ছে ভারতের বন্দনা করা এবং এই গানটি পরবর্তীকালে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক অরবিন্দ ঘোষ মাদার আই গো শিরোনামে তিনি আবার রচনা করেছিলেন। বহু ভাষাতে এই গানটি রচিত হয়েছিল। এটা প্রথম রাজনৈতিকভাবে এই গানটিকে যেখানে ব্যবহার করা হয়েছিল, ব্রিটিশ সরকার যখন আমাদের জাতীয়তাবোধকে ভেঙে দেওয়ার জন্য, হিন্দু মুসলমানের ঐক্যকে বিচ্ছিন্ন করার জন্য বঙ্গভঙ্গ করেছিলেন, সেইখানে এই গানটিকে রাজনৈতিক হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তীকালেও আমরা দেখেছি এই বন্দে মাতরম যে ভারতবর্ষের বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল, বিপ্লবীদের কাছে একটি মূল মন্ত্রে পরিণত হয়েছিল। এমনকি এটা শুধু আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও জার্মানি টুটগার্ট শহরে ভিকাজি রুস্তুমজি কামা, যিনি মাদাম কামা নামে পরিচিত, তিনি সেখানে এটাকে যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, সেই জাতীয় তিরঙ্গা পতাকা, সেখানে মাঝে লেখা ছিল দেবনাগরী গৌরবে এই বন্দে মাতরম। পরবর্তীকালে 1950 সালে 24শে জানুয়ারি যখন ভারতবর্ষ সংবিধান রচনা কাজ কমপ্লিট হয়, তখন এই বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়েছিল। এইভাবে আমরা দেখব যে বন্দে মাতরম সঙ্গীত ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এবং এই জনপ্রিয়তা বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দেশে যদি রাজনৈতিক দলগুলোকে দেখি, তাহলে অধিকাংশ রাজনৈতিক দল এই গানটিকে ব্যবহার করে। বিপ্লবীরা যেমন এই গানটিকে নিয়ে ব্রিটিশ বিতাড়নের চেষ্টা করেছিল, আজকের আমাদের দেশে রাজনৈতিক বিভিন্ন দল তারাও
জনমত সৃষ্টি করার, নিজেদের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য এই গানটিকে ব্যবহার করে। ব্রিটিশ সরকার এই গানে এত ভীত হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত এই গানটিকে তারা বন্ধ করে দিয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করে, জনসমক্ষে এই শব্দ উচ্চারণ নিষিদ্ধ করে। এবং এই তা সত্ত্বেও যারা এই গানটি উচ্চারণ করেছিল বহু নেতাকে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। দেখো আমরা দেখব এই গান পরবর্তীকালে। আমরা শেষ কথা বলবো যে মাতঙ্গিনী হাজরা তমলুকের যখন ব্রিটিশের থানা দখলে অভিযান করেছিল, তার মৃত্যুর আগে পর্যন্ত তার যে শেষ শব্দটি উচ্চারিত হয়েছিল ব্রিটিশের গুলি লাগার পর, তিনি বন্দে মাতরম বলে শেষ মৃত্যুতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। যাই হোক, সবাইকে এই গান যুগ যুগ ধরে চলুক, সবার মধ্যে এই গান আরো জনপ্রিয় হোক। আমরা আশা করব এই গান ভারতবর্ষকে এবং তথা বাঙালিকে আরো এগিয়ে নিয়ে যাবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের আমি বক্তব্য শেষ করছি। এবার তোমাদের সামনে আসছেন আমাদের দিদিমণি শর্মিষ্ঠা ম্যাডাম। প্রথমেই বলেছি যে আমি তো মাইক্রোফোনে অতটা সাবলীল নই, কিছু তো ত্রুটি থাকবেই। আর যেটা কথা, যেহেতু বন্দে মাতরম গানটাকে নিয়ে কথা, সেহেতু কিছু কথার চর্বিত চর্বণ হবে, সেগুলো সবটাকে কিন্তু মেনে নিতে হবে। এবারে আমি শুরু করছি। মানে একটা স্যার তো হঠাৎ করে বললেন, আর হঠাৎ করেই মোটামুটি একটু তৈরি করতে হলো। ক্লাসের ফাঁকে একটুখানি তৈরি করেছি, কোথাও যদি ভুলে যাই বলতে গেলে তো মাইক্রোফোনে, ওই জন্য কাগজে লিখেছি। আমি এটাই পড়ছি। সভায় উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়েই বলি, আজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি অনুষ্ঠানের শুরু। ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম এর অর্থ মা তোমাকে বন্দনা করি। কালজয়ী এই রচনা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী ও দেশ গঠনের কাজে নিয়োজিত কর্মীদের অনুপ্রাণিত করেছে। ভারতের জাতীয় পরিচয় ও সম্মিলিত চেতনার প্রতীক হয়ে উঠেছে এই গান। 1875 সালের 7ই নভেম্বর বঙ্কিমচন্দ্রের লেখা এই গান প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়। পরে 1882 সালে প্রকাশিত আনন্দমঠ উপন্যাসে গানটিকে অন্তর্ভুক্ত করা হয়। এই গানে প্রথম সুর সংযোজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেশের সভ্যতা, রাজনীতি ও সংস্কৃতির জাগ্রত চেতনার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই গান। বন্দে মাতরম সমস্ত ভারতীয়দের মধ্যে ঐক্য, ত্যাগ ও সমর্পণের চিরকালীন বার্তা ছড়িয়ে দেয়। কিন্তু আজ আমি এই গানের ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা না বলে আজকের দিনে এর প্রাসঙ্গিকতা নিয়ে কিছু বলব। আমি বাঙালি হিসেবে গর্বিত, কারণ এই দেশ আমার জন্মভূমি। বাংলার মহান লেখকগণের সাহিত্য সৃষ্টি আমাদেরকে সমৃদ্ধ করে। ভাবতে গেলে কেমন যেন গায়ে কাঁটা দেয়। 150 বছর আগে লেখা এই গান পরাধীন ভারতবর্ষে আবার বৃদ্ধ বনিতাকে ভাসিয়ে নিয়ে গেছিল দেশপ্রেমের বন্যায়। এইসব গানের এমন কোনো উত্তেজক ক্ষমতা আছে যা শুনলে ভেতরটা তোলপাড় করে ওঠে। দেশ কি তা বুঝে হোক বা না বুঝেই হোক, মনের মধ্যে তাগিদ জন্মায় দেশের জন্য কিছু করার। আজ আরো 150 বছর এগিয়ে এসেছি আমরা, কিন্তু সময় এগিয়েছে, পতন হয়েছে মানবিক মূল্যবোধে। অবক্ষয়িত এই সমাজে দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম দিশেহারা। এখন মানুষ নিজের স্বার্থ চিন্তায় ভীষণভাবে মগ্ন। সময়ের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল দিতে গিয়ে মানুষ হারিয়ে ফেলছে তাদের অনুভূতিগুলো। যান্ত্রিকতার আবর্ত থেকে মানুষকে বের করে আনতে হলে তার সামনে তুলে ধরতে হবে মানবিক আদর্শের নিদর্শন। সেই নিদর্শন হতে পারে এই জাতীয় গান। আজ দেশ বিপন্ন, শিশুর নিরাপদ আশ্রয় যেমন তার মায়ের কোল, তেমনি এই বিপন্ন দেশকে বোঝাতে হবে
তার সন্তানরা আছে তার পাশে। বিপদে আপদে ঝড়ে ঝাপটায় বুক দিয়ে আগলে রাখবে তার দেশ মাকে। দেশ আমাদের মা, দেশকে ভালোবাসতে হবে। কিন্তু দেশ তো বিমূর্ত, তাই তার প্রতীক হয়ে উঠুক সকল দেশবাসী। আর আমরা সবাই মিলে দেশ আর দশের সেবায় আত্মনিয়োগ করি। দেশ থেকে মুছে যাক অন্ধকারের অশুভের করাল ছায়া, এই প্রার্থনা করি। শুভ বুদ্ধির আলোকে আলোকিত হোক আমাদের দেশ। এখানেই হবে বন্দে মাতরম স্তোত্র উদযাপনের সার্থকতা। নমস্কার। তো আমি আলম বাবুকে অনুরোধ করব, যেহেতু 2025-এর এই 7ই নভেম্বর থেকে 2026-এর 6 বা 7ই নভেম্বর পর্যন্ত এই বন্দে মাতরম স্তোত্রের বর্ষপূর্তির বিভিন্ন আলোচনা অনুষ্ঠান চলবে। তো আমাদের বিদ্যালয়ের প্রথম পত্রিকাটারও থিম এই বন্দে মাতরম হোক। ছাত্রছাত্রীরা তোমরাও চাও কিনা যে এই থিম বন্দে মাতরম হোক? চাও তোমরা সবাই? তাহলে আলম বাবুকে আমি অনুরোধ করব, আপনি স্যার সেই পথেই এগোবেন, ছাত্রছাত্রীদের তরফ থেকে সেই ধরনের লেখাও নেবেন। আর আমাদের স্টাফে আমরা যা বলার পরবর্তীতে বলবো, স্টাফ মিটিংয়ে বসবো। আরেকটা কথা আমি বলি, এই 1 বছরে বন্দে মাতরম স্তোত্রের যে 1 বছরের অনুষ্ঠান চলবে, আমরা তো আর 1 বছর সব দিনই করতে পারবো না। আমরা এই 1 বছরে বিদ্যালয়ের যে অনুষ্ঠানগুলোই হবে, মূলত দিদিমণিরা আপনারাই সেগুলো পরিচালনা করেন, মাস্টারমশাইরাও সাহায্য করেন। আমি আপনাদের অনুরোধ করব, সেই অনুষ্ঠানগুলোতেও বন্দে মাতরমের ছোঁয়া থাক, কোথাও যেন তাকে আমরা একটু ছুঁয়ে যেতে পারি। আর আমি দুটো কমিটমেন্ট করতে চাই ছাত্রছাত্রী তোমাদের কাছে। এই 1 বছরের মধ্যে আমরা একটা কুইজ অ্যারেঞ্জ করব, যার বিষয়ই হবে বন্দে মাতরম। আলম বাবু, দায়িত্ব আপনারই থাকবে, যদি ঘোষণা আমি করতাম। এবং এই 1 বছরে ছাত্রছাত্রীরা তোমরা নিজেদের মতো করে বন্দে মাতরম এই ভাবনাটাকে জেনে বুঝে তার ভিত্তিতেই ছবি আঁকো। আলম বাবু যেমন সাইজ দিয়ে দেন, A4 সাইজের ছবি, A4 সাইজের কাগজ, তাকে ছবি আঁকা, সেই মাপে ছবি আঁকো। ছবি এঁকে সরাসরি আমার কাছে জমা দাও, হেডমাস্টার মশাইয়ের ঘরে জমা দাও। এই 1 বছরে যে সমস্ত ছবিগুলো জমা পড়বে, তার ভেতর থেকে আমরা সেরা 3টে বেছে নেব এবং তাদেরকে পুরস্কৃতও করব। এবার আমরা চলে যাচ্ছি আলম বাবুর কাছে। আজকের শেষ বক্তা তিনি আলম বাবু। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাইক্রোফোনটি আমার হাতে দেওয়ার জন্য। মঞ্চে আছেন সহকারী প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী অভিজিৎ ঘড়ই মহাশয় এবং আমাদের ভালোবাসার পাত্র পিন্টু বাবু, শোভন বাবু, আমাদের অন্যান্য সহকর্মীগণ, স্নেহের ছাত্র এবং ছাত্রীগণ, সবাইকে শ্রদ্ধা, সম্মান, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে 2-4টি কথা বলতে চাই। তোমরা আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, ছোট্ট ফুল যারা ফুটে আমার সামনে বসে আছো, যার সুগন্ধে বিদ্যালয় প্রাঙ্গণ সুরভিত, যাদের উষ্ণ ছোঁয়া পেয়ে আমাদের মনুষ্য জন্ম ধন্য, যেসব ছোট্ট ছোট্ট কচিকাঁচা প্রাণ দেবতার রূপ, তোমাদেরকে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, অকৃত্রিম, আনএলাবেট, খাদবিহীন ভালোবাসা প্রকাশ করে আজকে পাঁচকুল জনকল্যাণ শিক্ষা নিকেতনের বিদ্যাসাগর কক্ষে মঞ্চে দাঁড়িয়ে 2-4টি কথা বলতে চলেছি, মন দিয়ে শুনবে একটু। আজ 7 নভেম্বর
কিন্তু দুঃখের বিষয়, লজ্জার বিষয়, আমারও মানতে কোনো আপত্তি নেই, এই দিনটা আমাদের মধ্যে অনেকেরই মনে ছিল না। 7 নভেম্বর কেন বিখ্যাত সেইটা কিন্তু আজকে হেড স্যার না বললে আমাদের মাথায় আসতো না। তার জন্য আমি তো কমপক্ষে দুঃখিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের প্রতিকৃতি রয়েছে, ওনার আত্মা ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় বিরাজমান, ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো, প্রতিটা স্রষ্টার একটি শ্রেষ্ঠ সৃষ্টি থাকে। যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 18 লাখ প্রজাতি রয়েছে, তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ, ঈশ্বর স্রষ্টা, তার শ্রেষ্ঠ সৃষ্টি। আরবিতে বলা হয় আশরাফুল মখলুকাত, অর্থাৎ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তো সেই রকম এই পৃথিবীর বুকে, এই ধরধামে জীবিত থাকা এক নক্ষত্র, যিনি 55 কি 56 বছর জীবিত ছিলেন, উনার যে ম্যাগনাম অপাস শ্রেষ্ঠ সৃষ্টি অবশ্যই আনন্দমঠ। একটি উপন্যাস, মানে বাংলা ভাষায় লেখা হয়েছে, রাজনৈতিক উপন্যাস। মুসলিম ভাবধারার খানিকটা বিরোধী বলে এটাকে নিয়ে বিতর্ক হয়। সেই বিতর্কের আলোচনাটা আজকে নাই বা করলাম, কিন্তু শুধুমাত্র বাংলা নয়, ভারতের সাহিত্যের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে আনন্দমঠ। তোমরা না জানলে জেনে রাখো, পুরো জীবন খেয়াল রাখতে হবে। আনন্দমঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা শ্রেষ্ঠ উপন্যাস, বাংলা ভাষায় লেখা, যেটা 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল 15 জানুয়ারি। তোমরা শুনেছ। যেমন একটু ইকোনমিক্সের ভাষায় বলি, অনেকে সায়েন্সে পড়া, 11 হয়তো আছো। ইউএসপি, আলটিমেট সেলিং প্রপোর্শন। যদি আমি বিজনেসম্যান হই, আমার যে শ্রেষ্ঠ প্রোডাক্ট সবার সামনে ফেলে দেব এবং সেই প্রোডাক্টকে শো করে অন্যান্য নিচু মানের প্রোডাক্টকে একই দামে হয়তো বিক্রি করব। যদিও বঙ্কিমচন্দ্রের ইউএসপি আনন্দমঠ ছিল, তার অন্যান্য প্রোডাক্ট দুর্গেশ নন্দিনী, কপাল কুন্ডা, তাই তো, কপাল, আচ্ছা, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, দেবী চৌধুরানী ইত্যাদি, সেগুলো মিডিয়াকর লেভেলের লেখা ছিল না। সবটাই সমান লেভেলের। জাতীয়তাবাদী ভাবধারাকে অনুপ্রাণিত করতে সবটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 1773, আমি আর এই সমস্ত পয়েন্ট বলছি না যেগুলো আমার পূর্ববর্তী বক্তাগণ ইতিমধ্যে বলে গেছে। 1773 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গে সংগঠিত হওয়া যে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, তাকেই ভর কেন্দ্র করে আনন্দমঠ উপন্যাস লেখা, এবং তাতে অন্তর্ভুক্ত হয়েছিল এই যে বিষয়টা আজকে রয়েছে বন্দে মাতরম, আমাদের জাতীয় সঙ্গীত, সেখানে অন্তর্ভুক্ত হয়েছিল। তবে একটা বিষয় বলে রাখি, তোমরা বঙ্কিমচন্দ্র নাম, আমি বন্দে মাতরম বিষয়ে আসছি, বন্দে মাতরমের আরো দুই একটা প্রাসঙ্গিকতা আছে, আমি সেখানে আসছি পয়েন্ট বাই পয়েন্ট। তো তোমরা ছাত্রছাত্রী বঙ্কিমচন্দ্র সম্পর্কে যখনই উনার চিন্তা মাথায় আসবে, ভেবে নেবে ইন্ডিয়ার নাম্বার 1 কলেজ ছিল প্রেসিডেন্সি কলেজ। কি কলেজ? প্রেসিডেন্সি কলেজ। সেখান থেকে উনি ছিলেন ওয়ান অফ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েটস। 2 জন গ্র্যাজুয়েট হয়েছিল, তার মধ্যে উনি একজন। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার সেরা কলেজ, ভারত তখন রাজধানী, আমাদের ভারতের কলকাতা রাজধানী, রাজধানীর বুকে সেরা কলেজে গ্র্যাজুয়েট হওয়ার পরে উনি কি করবেন? সর্বোচ্চ লেভেলের চাকরি উনি করেছিলেন, ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি ব্রিটিশ সরকারের অধীনে তিনি চাকরি করছিলেন। ওই চাকরি করাকালীন তার দেশ মাতা
যে লাঞ্ছিত হচ্ছে, এই লাঞ্ছনা কিন্তু উনি ওনার মন, ওনার আত্মা মেনে নিতে পারেননি। তাই সেখান থেকেই এই গানটি লেখার অনুপ্রেরণা তিনি পেয়েছেন। এবং গানটা যখন তিনি রচনা করলেন, যদু ভট্ট বাবু সুর দিয়েছিলেন, সেই গানটা অদ্ভুত ভাবে মানে ভারতের ইংরেজ বিরোধী যে হাওয়া জাতীয় কংগ্রেসের হাত ধরে নরমপন্থী চরমপন্থী উভয় মাধ্যমের তীব্র থেকে তীব্রতর হচ্ছিল আস্তে আস্তে, সুরটা সবে চড়ানো শুরু হচ্ছিল। ঠিক সেই সময়ে 1894 ওনার মৃত্যু হয়ে যায় এবং 96-এ রবি ঠাকুর যখন কলকাতায় সমাবেশে এই গানটা গেয়েছিলেন, তারপর থেকে 1905 অব্দি আর দেখতে হয়নি। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা স্বাধীনতা সংগ্রামী মানুষের অন্তরে এই গানটা দেশকে স্বাধীন করার একটি অদম্য স্পৃহা জাগিয়ে তুলেছিল এবং দেশকে স্বাধীন করা অবধি এই গান কিন্তু এক মুহূর্তের জন্য কোন সংগ্রামী সত্তা ছাড়ো সাধারণ ভারতীয় ব্যক্তির মন থেকে মুছে যায়নি। তো বন্দে মাতরম এমন একটি সৃষ্টি, এমন একটি গান, এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে 1950 সালে গ্রহণ করা হয়েছে। আমরা অনেক সময় ঘুরিয়ে ফেলি না, হোয়াট ইজ ন্যাশনাল সং অ্যান্ড হোয়াট ইজ ন্যাশনাল অ্যান্থেম। তোমরা ছোট বাচ্চারা তোমরা এটাও কিন্তু ঘুরিয়ে ফেলো। জনগণ মন অধিনায়ক হচ্ছে জাতীয় স্তোত্র, ন্যাশনাল অ্যান্থেম, আর বন্দে মাতরম এটা ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত। এই পার্থক্যটা মনে রাখো, আমি পুলিশে প্রশ্ন করতে পারি, হোয়াট ইজ ন্যাশনাল সং অ্যান্ড হোয়াট ইজ ন্যাশনাল অ্যান্থেম, এটা মন দিয়ে শোনা যাবে। তো জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত এতটাই আলোড়ন তৈরি করে ফেলেছিল, তো যে সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার জন্য নির্মিত প্রথম সেমি সিনেমার জন্য বলবো, আর হিরালাল সেন একটি রাজনৈতিক মানে চিত্রনাট্য তৈরি করেছিলেন, তার কিন্তু সমাপ্তি বন্দে মাতরমকে দিয়ে হয়েছিল। অবিভক্ত ইন্ডিয়ায় লাহোর, যেটা এখন পাকিস্তানে রয়েছে, লালা লাজপত রায় তিনি কিন্তু বন্দে মাতরম নামে একটি সাময়িক পত্রিকা সেখান থেকে প্রকাশ করতেন। আর বন্দে মাতরম ওই শব্দ উচ্চটি মায়ের বন্দনা করি কিভাবে ঐতিহাসিক তাৎপর্য লাভ করেছিল বা ইতিহাসে কোন কোন জায়গায় স্থান পেয়েছে, ওটা শোভন স্যার, হেড স্যার বলেছেন, আমি আর পুনরাবৃত্তি করবো না। কিন্তু যেটা আজকে 7ই নভেম্বর শপথ নেওয়ার দিন, আমরা ভুলে যাই। যেমন আমরা আমাদের জন্ম তারিখকে মনে রাখবো, আজকে আমি মাইক ধরে কিছু একটা বলছি, তোমরা বিদ্যালয়ে বসে কিছু একটা শুনছো, এই পরিবেশ তৈরি করেছে কিন্তু স্বাধীনতা সংগ্রামীগণ। সেই স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতা স্পৃহাকে, ইচ্ছাকে, উদ্যমকে জাগরিত করতে চুম্বকের মতো কাজ করেছিল এই গানটি বন্দে মাতরম। তো বন্দে মাতরম কোনো ছোটখাটো গান নয়। স্যার বলেছেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের সাবেক প্রেসিডেন্ট, উনি তো বলেই দিয়েছেন যে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং সব জায়গাতে ইকুয়াল ওয়েটেজ পাবে। তো সেই ইকুয়াল ওয়েটেজ দেওয়ার দায়িত্বটা কার? তোমাদের, আমাদের, সবার। আমরা 7ই নভেম্বরকে মনে রাখবো। এটা বন্দে মাতরম যে গানটা রচিত হয়েছিল তার জন্ম তারিখ হিসেবে 150 বছর সম্পূর্ণ হয়ে গেছে। তবে হ্যাঁ, এটাও ঠিক, ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় স্তোত্র গাওয়ার সময় যেমন আমরা হাতকে সাবধান পজিশন রাখিতে, সাবধান পজিশন, মাথা উঁচু, তবে ন্যাশনাল সং বা বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে সেই রকম কোনো ডেকোরাম কিন্তু নেই, সেই রকম কোনো নিয়ম কিন্তু নেই। তোমরা খানিকটা খোলা হাতে সেই গানটা গাইতে পারো, তবে গানটা শিখতে হবে, গানটা গাইতে হবে, গানের মর্মার্থ বুঝতে হবে
এবং এই গানটি একাধিক ভাষায় রূপান্তরিত হয়েছেন। আমি ইংরেজি ভার্সানটা তোমাদের পড়ে শুনিয়ে আমার বক্তব্যের ইতি টানব। তো বন্দে মাতরম যেটা মাতৃভূমির উদ্দেশ্যে লেখা হয়েছে, মায়ের বন্দনা করব, যে মাতৃভূমি মা হয়, আমার মায়ের উপর জ্বালা জুলুম করবে বিদেশি শক্তি, এটা আমি একজন আইএএস অফিসার, যদিও আগে নাম ছিল আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা আমি কি করে মেনে নেব? আমার সত্তা মানতে পারে না। আমি জেগে উঠবো এবং অন্যকে জাগরিত করব এবং সত্য কষ্ট লাগে যে মানুষটা দেশের জন্য এত কিছু করলেন, তিনি দেশের কিন্তু ফিজিক্যাল স্বাধীনতা দেখতে পারেননি, কিন্তু তিনি যে স্বাধীনতা স্পৃহার বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন, সেই বীজটা বিশাল বৃক্ষ, বটবৃক্ষ মহিরুহতে পরিণত হয়েছিল 1947 সালে। উনার চর্মচক্ষু, ফিজিক্যাল আই হয়তো সেই স্বাধীনতার অমৃত সুধাকে দেখতে পায়নি, পান করতে পারেনি, কিন্তু ওনার আত্মা যেখানে রয়েছে স্বর্গে রয়েছে, স্বর্গ থেকে প্রতিটা মুহূর্ত উনি আমাদেরকে আশীর্বাদ করছেন এবং দেখছেন ভারত কিভাবে দ্রুত গতিতে এগিয়ে চলছে, ভারত কিভাবে চাঁদের স্থান দখল করে নিয়েছে, ভারত কিভাবে ক্রিকেটে, ফুটবলের একটি গুরুত্বপূর্ণ স্থান হকিতে দখল করছে, ভারত কিভাবে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য দ্রুততম গতিতে এগোচ্ছে এবং সায়েন্সও বলছে আগামী 20 বছরে বিশ্বের বৃহত্তম শক্তি কিন্তু ভারত হতে চলেছে। যাই হোক, উনার স্বপ্ন পূরণ করতে চলেছে, আমরা উনার প্রতি কৃতজ্ঞ, উনার আত্মা শান্তি পাক ঈশ্বরের কাছে কামনা করছি। এই ছোট্ট একটি কবিতা পাঠ, অবশ্যই ইংলিশ ভাষা, মানেও সময় আমি বলার চেষ্টা করব। Mother, I bow to thee, rich with thy hurrying streams, bright with thy orchard beams, cool with the winds of delight, dark fields waving, mother of might, mother free. Glory of moonlight streams, over thy branches and lordly streams, clad in thy blossoming trees, mother, giver of ease. Laughing low and sweet, mother, I kiss thy feet. Speaker sweet and low, mother, to thee I bow. এটা ভার্স 1, দুটো ভার্সকে অর্থাৎ দুটো স্ট্যাঞ্জাকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছে। আর ভার্স 2, who hath said thou art weak in thy lands, when the swords pass out with 70 million hands and 70 million voices roar thy dreadful name from shore to shore, with many streams, who art mighty and strong, to thee I call mother and Lord. Thou who savest, arise and save, to her I cry, whoever her foemen drove back from plain and sea and shook herself free. অর্থাৎ এটা দেশবাসীকে অনুপ্রাণিত করার জন্য, যে দেশের সন্তানগণ স্ট্রং, যে দেশের সন্তানগণ বিদ্রোহী হয়ে উঠেছে, যে দেশের সন্তানগণের হাতে তলোয়ার এসে গেছে, সেই দেশ বেশি দিন ইংরেজদের অধীনে থাকতে পারে না। সর্বোপরি ভারত মাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্যের ইতি টানলাম। ধন্যবাদ। ছিলাম না, বঙ্কিমচন্দ্র একজন সরকারি চাকুরি ছিলেন এবং তার একটা বড় সময় কিন্তু আমাদের এই জেলা, মানে বর্তমানে যেটুকু অংশে আমরা আছি পূর্ব মেদিনীপুর, এই জেলাতেই কেটেছে। কাঁথি শহরের বেশ কিছু জায়গায় তাঁর স্মৃতিচিহ্ন রয়েছে। নেগুয়া বলে একটা জায়গা আছে, সেটাও বঙ্কিমচন্দ্রের কর্মস্থলের মধ্যে পড়ে। আবার পেটুয়াঘাটের কাছাকাছি দারিয়াপুর অঞ্চল, সেটাও তাঁর কর্মস্থল। এগরা শহরেরও একটা অংশ তার কর্মস্থল। এবং ওই যে পেটুয়াঘাটের কথা বললাম, দারিয়াপুর, সেখানে তার যে উপন্যাস কপালকুণ্ডলা, তার একটা অংশ সম্ভবত রচিত হয়েছিল। তাই তো? তো আমি পিন্টু বাবুকে অনুরোধ করব, আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যান, আগামী 1 বছরের মধ্যে একদিনের একটা অ্যারেঞ্জ করুন ট্যুর,
যাতে আমরা বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত অন্তত এই কপালকুণ্ডলার মন্দিরটা যারা আগ্রহী বাচ্চা তাদেরকে দেখিয়ে আনতে পারি। আপনারা তো প্রতি বছরই করেন, তো এবারে আমাদের উদ্যোগ থাকবে ওই জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাবো। তবে जनगणमनाधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तब शुभ नामे जागे तब